থানায় গেলে না মামলা নিতে বাধ্য করা হচ্ছে, ছাত্র বলেন স্থানীয় লোক বলেন মামলা নিতে বাধ্য হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে যদি পুলিশ মামলা না নেয়, থানা মামলা নেয়, সে তার মোবাইলে ছবি দেখাচ্ছে আপনাকে তো এমপির সাথে দেখা গেছিল, সো আপনি হচ্ছেন ফ্যাসিবাদ সরকারের দোসর। পুলিশ অফিসার আমাকে এরকম বলেছে যে গত 10 বছর 15 বছর ধরে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যে এই গভর্নমেন্ট টিকে আছে পুলিশের উপর ভিত্তি করে। এই গভর্নমেন্ট কি শুধু পুলিশের উপর ভিত্তি করে টিকে ছিল? আমার তো মনে হয় না। সো এই ক্ষেত্রে একটা ন্যারেটিভই দাঁড় করানো হয়েছে এবং সেখানে পুলিশ ভিকটিম। থানায় একটা মামলা হওয়ার পরেও ভুক্তভোগীরা বলছে তারা পুলিশকে, যেটা 24 ঘন্টার মধ্যে তাদের ওখানে ভিজিট করার কথা, পুলিশ যাচ্ছে না। কেন এরকম হচ্ছে? সরকার কি এই ক্ষেত্রে ব্যর্থ নাকি অন্য কোনো কারণ আছে? গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের প্রায় 2 মাস পার হলেও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা এখনও পুরোদমে কাজ শুরু করতে পারেনি। কেন পুলিশ বাহিনীর সদস্যরা এখনও পুরোদমে কাজ শুরু করতে পারেননি? সরকার কি তাদের মনোবল ফেরাতে বা কাজে ফেরানোর জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছেন? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম। আমি মোহাম্মদ জামিল খান আছি আপনাদের সাথে। পুলিশ বাহিনীর এই কাজে ফেরানোর সমস্যা নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের আলোচনায় উপস্থিত আছেন দ্য ডেইলি স্টারের বিশেষ প্রতিনিধি পার্থপ্রতিম ভট্টাচার্য। ওয়েলকাম টু আওয়ার শো। শেখ হাসিনার সরকার পতনের প্রায় 2 মাস পার হতে চলল। আগামীকালকে তত্ত্বাবধায়ক সরকার মানে 8 তারিখে প্রায় তাদের শপথ গ্রহণের 2 মাস পূর্ত হবে। কিন্তু এখনও আমরা রাস্তায় পুলিশের ওরকম পেট্রোলিং দেখতে পাচ্ছি না। পুলিশ বাহিনী এখনও পুরোদমে কাজে ফেরেননি। আসলে আপনি কি মনে করছেন, কেন ফেরেনি? একটা পজিটিভ দিয়ে শুরু করি। আপনি রিসেন্টলি দেখবেন যে পুলিশের উপস্থিতি কিছুটা বেড়েছে আগের চাইতে। আমার যেটা মনে হয়, ওরা অফিসিয়ালি একরকম বলে, বাট আনঅফিসিয়ালি আমি অনেক পুলিশের সাথে কথা বলেছি, তাদের যেটা হচ্ছে পুলিশ এখনও পর্যন্ত ডিমোরালাইজড। পুলিশের ভিতরে এখন অনেকগুলা কাজ করছে, অনেক কিছু কাজ করছে। যেমন একটা হচ্ছে মামলার ভয়, একটা বড় ভয়। আপনি জানেন অলরেডি 184 জন পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে এবং মোস্ট অফ দ্য কেসেস আর মার্ডার কেস, এবং 17 জন টপ পুলিশ অফিসার তাদের চাকরি চলে গেছে। অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে 21 জনের বিরুদ্ধে। তো আমি অনেক পুলিশের সাথে কথা বলেছি যে ওদের বিরুদ্ধে 3টা জিনিস কাজ করছে। যেমন একটা হচ্ছে যারা মামলা হয়নি তারা ভবিষ্যতে তাদের বিরুদ্ধে মামলা হবে কি হবে না এটা নিয়ে তারা চিন্তিত। একটা হচ্ছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা অ্যারেস্ট হতে পারেন, এরকম একটা ভয় তাদের মধ্যে কাজ করছে। আরেকটা হচ্ছে যে একটা বিশাল অংশের পুলিশ আছে যারা নিজেদেরকে কোনোভাবেই বঞ্চিত প্রমাণ করে এখন ভালো একটা পোস্টিং এবং প্রমোশন এটা নিয়ে ব্যস্ত। মানে কেউই আসলে তাদের যে কাজটা ওইটা কেউ করছে না, কেউ ভয়ে করছে না, কেউ সুযোগ নিচ্ছে। সো পুলিশ যেভাবে ফাংশনাল হওয়া উচিত ছিল ওরকম ফাংশনাল পুলিশ এখনও পর্যন্ত হয়নি। তবে রিসেন্টকালে পুলিশের রাস্তায় উপস্থিতি একটু বেড়েছে। আরেকটা বড় ব্যাপার যে পুলিশ এ বাহিনী, এটাকে বলা হয় অন কাইন্ড অফ ফোর্স অন হুইল। কিন্তু আপনি জানেন যে পুলিশের একটা প্রায় 500 মতো গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সো পুলিশ তো মানুষের দরজায় যাবে, মানুষকে সেবা দিতে তার দরজায় যাবে। সেই দরজায় যে যাবে যে তার গাড়িটা নেই। সো গাড়িটা না থাকার কারণে পুলিশ অত বেশি ফাংশনাল হতে পারছে না। অনেক জায়গায় আপনি দেখেছেন ঢাকা সহ অন্য অনেক জায়গায় থানা পুড়িয়ে দিয়েছে। সো আপনি আসামি ধরে যে সে হাজতখানায় রাখবে ওই স্ট্রাকচারটা তার এখনো পর্যন্ত ঠিক হয়নি, ওই স্ট্রাকচারটা নেই। অনেক পুলিশ স্টেশন ছিল যেখানে দরজা জানলাও ঠিকঠাক ছিল না। সো ইনফ্রাস্ট্রাকচার কিছু সমস্যা ছিল, তারপরে তাদের যানবাহনের সংকট আছে, মনোবলের সংকট, এই সব মিলে আমার মনে হয় পুলিশ এখনো পর্যন্ত তাদের যে পুরোপুরি ফাংশনাল যে জায়গাটা সেই জায়গাটায় এখনো পর্যন্ত যেতে পারেনি। একটা বিষয় আপনি দেখেছেন, আপনার রিপোর্টেই উঠে এসেছে, ইনফ্যাক্ট আমরা যেটা দেখেছি যে প্রায় 900-র মতো পুলিশের কর্মকর্তার ট্রান্সফার বা রদবদল হয়েছে। প্লাস হচ্ছে যে 999 যে ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস, একটা ফোন কলের মাধ্যমে যাকে আমরা পুলিশকে দোরগোড়ায় পেতাম, আসলে 999 কীভাবে এখন ফাংশন করছে। পাশাপাশি আমি একটু জানতে চাই যে এই যে আপনি নিজেও বললেন যে একটা গ্রুপ আছে যারা হচ্ছে এই যে ট্রান্সফার বা অতি উৎসাহী জায়গায় ভালো জায়গায় পোস্টিং নেওয়ার জন্য ব্যস্ত আছে, তাহলে এই যে 900 জন যে ট্রান্সফার হলো বা এই রদবদলগুলো হচ্ছে, এটা আসলে কিসের ভিত্তিতে হচ্ছে? রদবদল একটা হচ্ছে, ফার্স্ট আপনি বলেছেন 999-এর যে 999 ইজ এ গুড সার্ভিস। পুলিশের একটা সবচেয়ে ভালো একটা সার্ভিস ছিল, যে কোনো মানুষ 999-এ ফোন করে একটা রেসপন্ড পেত। যদিও এটা একটা কমিটমেন্ট ছিল যখন তারা 999 লঞ্চ করলো যে 10 মিনিটে রেসপন্ড করবে, কিন্তু এটা আমরা দেখেছি বিগত সরকারের আমলে এটা 25 থেকে 30 মিনিট সময় নিত।
কিন্তু এখন আমি খোঁজ নিয়ে দেখেছি এটা অনেক ক্ষেত্রে মানে অধিকাংশ ক্ষেত্রে ডাবল টাইম লাগছে, অনেক ক্ষেত্রে 2-3 ঘন্টা লাগছে, অনেক সময় এই কলগুলো আনরেসপন্ডেড থেকে যাচ্ছে, এই যে রেসপন্ড করা হচ্ছে না বিকজ অফ 999-এ ফোন করার ফলে আপনাকে যেতে হবে, কোথাও না কোথাও যেতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার তাদের আবার সেই বলি ভেহিকেলের সমস্যাটা একটা বড় সমস্যা। ইনফ্যাক্ট আপনি যেটা বলেননি এটা আরও বেশি প্রবলেম হচ্ছে হাইওয়ে পুলিশের ক্ষেত্রে। হাইওয়ে পুলিশের কাজই হচ্ছে আপনার তার গাড়ি দিয়ে যেতে হবে, সে অন্য গাড়িতে। আমি এমন শুনে দেখেছি যে হাইওয়ে পুলিশ ফাংশন করছে, কিছু গাড়ি আছে, কিছু অন্য নর্মালি যে গাড়ি চলে ওই গাড়িতে উঠেই তারা ফাংশন করছে। এখন নর্মালি একটা গাড়ি যাচ্ছে, সেই গাড়িতে উঠে সে তো আরেকটা গাড়ির বিরুদ্ধে মামলা দিবে, এমন কেমন, এটা তো হতে পারে না। সো এই যে ভেহিকেল ট্রান্সপোর্টেশন একটা বড় প্রবলেম হয়ে গেছে। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে রদবদল হচ্ছে, আমার মনে হয় পুলিশের রদবদল। আমি একজন পুলিশের শীর্ষ কর্মকর্তার সাথে মাঝে কথা বলেছিলাম, উনি আমাকে বলেছিলেন এরকম যে পুলিশের থানায় গেলে না মামলা নিতে বাধ্য করা হচ্ছে, ছাত্র বলেন স্থানীয় লোক বলেন মামলা নিতে বাধ্য হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে যদি পুলিশ মামলা না নেয়, থানা মামলা নেয়, সে তার মোবাইলে ছবি দেখাচ্ছে আপনাকে তো এমপির সাথে দেখা গেছিল, আপনাকে তো মন্ত্রীর সাথে দেখা গেছিল, সো আপনি হচ্ছেন ফ্যাসিবাদ সরকারের দোসর। তো আলটিমেটলি একজন থানার যে ওসি থাকবে সে ওই স্থানীয় এমপিকে তো প্রোটেকশন দিবেই, বা মন্ত্রী গেলে প্রোটেকশন দিবে, এটা তার জুরিসডিকশনের মধ্যে পড়ে। কিন্তু সেই ছবিগুলো দিয়ে বলছে আপনি ফ্যাসিবাদের সঙ্গী ছিলেন, তো আপনাকে মামলা নিতে বাধ্য করতে হবে, নাহলে আপনার বিরুদ্ধে আন্দোলন হবে। অনেক ক্ষেত্রে থানার ওসিরা বা স্থানীয় লেভেলের পুলিশরা বাধ্য হচ্ছে মামলা নিতে, বা অনেক কিছু করতে বাধ্য হচ্ছে। আমার ধারণা এই কারণেই গ্রাসরুট লেভেলের ট্রান্সফারটা অনেক বেশি হচ্ছে, যে একটা থানার ওসিকে অন্য জায়গায় এইভাবে। কারণ আপনার যে বাহিনী এক্সিস্টিং বাহিনী আছে এটা তো পুরোপুরি এক রাত্রে ওভারনাইট আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন না। সো যে লোকবল আছে ওই লোকবলকে দিয়েই আপনাকে এটা কাজ করাতে হবে। ওইটার একটা স্টেপ হিসাবে আমার ধারণা এই রদবদলগুলো শুরু হয়েছে। আবার এটাও সত্যি যে অনেকে বঞ্চিত প্রমাণ করে সে প্রমোশনের জন্য, আবার এটাও সত্যি যে অনেকে বঞ্চিত ছিল, প্রমোশন বঞ্চিত ছিল, তার রাজনৈতিক মতাদর্শের কারণেও অনেকে বঞ্চিত ছিল। সো দে ডিজার্ভ প্রমোশন অ্যান্ড পোস্টিং। সো এটাও হচ্ছে, অনেকে ডিজার্ভ সেটা হচ্ছে, অনেকে আবার এই সুযোগটাও নিচ্ছে। দুটাই সত্য আসলে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনো থানায় গেলে জিডি করতে বা মামলা নিতে নিরুৎসাহিত করছে পুলিশ, বা থানার দরজা থেকে ফিরিয়ে দিচ্ছে। আবার থানায় একটা মামলা হওয়ার পরেও ভুক্তভোগীরা বলছে তারা পুলিশকে, যেটা 24 ঘন্টার মধ্যে তাদের ওখানে ভিজিট করার কথা, পুলিশ যাচ্ছে না। আসলে কেন এরকম হচ্ছে? সরকার কি এই ক্ষেত্রে ব্যর্থ, নাকি অন্য কোনো কারণ আছে? সরকার ব্যর্থ না। আমি পুলিশের যে ইনফ্রাস্ট্রাকচার এবং ভেহিকেলের যে প্রবলেম, এটাও একটা বড় কি রোল প্লে করছে এইখানে। এখন আপনি জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন কোনো ওসিকে, বা সে সত্যি স্বীকারটা করবে না যে মামলা নিচ্ছে না, বাট সত্যিটা হচ্ছে তারা যেটা একদম মামলা ডিসকারেজ করছে, একদম না পারতে যেটা নেওয়া দরকার সেটাই সে নিচ্ছে, এর বাইরে সে কোনো মামলা নিচ্ছে না। বিকজ অফ একটা মামলা আপনি নিলেন, মামলা নেওয়ার পরে পুলিশের কিন্তু অনেক কিছু ফাংশন করতে হয়, অনেক কিছু করতে হয় মামলার জন্য। যেমন একটা নিয়ম আছে 24 ঘন্টার মধ্যে প্লেস অফ অকারেন্সে আপনার ওই জায়গাটা ভিজিট করতে হবে। অনেক ক্ষেত্রে 4-5 দিনেও সে করতে পারছে না। যেখানে 6 জন পুলিশের দরকার সেখানে 2 জন পুলিশ কাজ করছে, যেখানে 2টা গাড়ি দরকার সেখানে হয়তো গাড়ি নেই, তো সে ওই জায়গাটা ভিজিট করবে কিভাবে? সো সে মামলা না নিতে বা মামলা না নেওয়ার জন্যই সে করতেছে, মামলা নিতে চায় না সে, কিন্তু সে অফিসিয়ালি বলবে না এই কথাটা। সে মামলা নিতে পারছে না, তদন্তে যেতে পারছে না, প্লেস অফ অকারেন্সে ভিজিট করতে পারছে না, একটা মামলা নিলে সেটার একটা প্রাথমিক চার্জশিট জমা দিতে হয়, সেটাও সে পারছে না। সো সে যেহেতু এগুলো পারছে না, সো সে মামলাও নিতে চাচ্ছে না। এবং আপনি নিজেও বলেছেন যে রদবদলের একটা বিষয় রয়ে গেছে, ম্যান পাওয়ার না থাকলে আসলে সে তদন্ত কিভাবে করবে? ডেফিনেটলি আপনার সাথে এগ্রি। আরেকটা বিষয়, আপনি বলছেন যে সরকার উদ্যোগ নিয়েছে, তাহলে সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তারা আসলে কি যথেষ্ট উদ্যোগ নিয়েছেন বলে আপনি মনে করেন? যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি গভর্নমেন্টের পক্ষ থেকে। আমি অনেক পুলিশ অফিসারের সাথে কথা বলেছি, তারা আমাকে এরকম বলেছে যে কেউ আমাদের ওন করে না। এমন হচ্ছে যে এমন একটা পুরো পুলিশ বাহিনীটাই ফ্যাসিবাদের দোসর। গত 10-15 বছর ধরে অনেক পুলিশ অফিসার আমাকে এরকম বলেছে যে গত 10-15 বছর ধরে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যে এই গভর্নমেন্ট টিকে আছে পুলিশের উপর ভিত্তি করে। সো এই গভর্নমেন্ট কি শুধু পুলিশের উপর ভিত্তি করে টিকে ছিল? আমার তো মনে হয় না। সো এই ক্ষেত্রে একটা ন্যারেটিভই দাঁড় করানো হয়েছে এবং সেখানে পুলিশ ভিকটিম। আরেকটা জিনিস হচ্ছে,
আপনার মাথার উপরে যখন মামলা এবং মামলা হতে পারে, আপনি অ্যারেস্ট হতে পারেন, এই সময় আপনি কতটা ফাংশনাল হতে পারেন। আমার একটা জিনিস মনে হয় যে পূর্ববর্তী যে ডক্টর ইউনূস সরকারের প্রথমে যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, উনি পুলিশ একবার স্ট্রাইকে গেল এবং তখন রাজারবাগ পুলিশ অফিস রাজারবাগে গিয়ে পুলিশদের উনি একটা আশ্বাস দিয়েছিলেন যে কোনো পুলিশের বিরুদ্ধে মামলা করতে গেলে এবং পুলিশকে অ্যারেস্ট করতে গেলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। আমার মনে হয় ওইটা ঠিক ছিল, ওইটা পুলিশ একটু আশ্বস্ত ছিল। বাট এখন তো হোলসেল পুলিশের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং যে কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা করছে এবং সব মার্ডার মামলা। আমি আরেকটা জিনিস দেখেছি, পুলিশের মধ্যে আরেকটা জিনিস আছে যে গভর্নমেন্ট যখন একটা অর্ডার দেয় তখন পুলিশ সেই অর্ডার ক্যারি করতে বাধ্য। বিকজ আপনি যদি ক্যারি না করেন তাহলে আপনাকে গভর্নমেন্ট ইচ্ছা করলেই টার্মিনেট করতে পারে। সো গভর্নমেন্ট একটা অর্ডার দিচ্ছে, পুলিশ ওইটা ক্যারি আউট করবে না, সে টার্মিনেট হতে পারে। আবার ক্যারি আউট করলে এখন আবার মামলা হচ্ছে, তার চাকরি চলে যাওয়ার ভয় হচ্ছে। সো পুলিশের পক্ষ থেকেও আপনি চিন্তা করেন সে কোন দিকে যাবে, ক্যারি আউট করবে না অথবা সে এখন চাকরি হারাবে। তো তার জন্যও তো আসলে এটা হচ্ছে দুদিকেই বিপদ, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। না, আর মামলার বিষয়ে আসলে আমরা দেখেছি, এটা সত্য যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় নিজেও কয়েকবার বলেছেন যে এই মামলাগুলো জোর করে, আপনি নিজেও বললেন যে ওসিকে ঘেরাও করে মামলা দেওয়া হচ্ছে, তাদের নাম দেওয়া হচ্ছে। তো নিশ্চয়ই এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবেন। আরেকটা বিষয় আমি জানতে চাই যে আপনার কাছে, যে পুলিশের মনোবল ফেরানোর জন্য সরকার ইতিমধ্যে আপনি জানেন যে একটি পুলিশ রিফর্ম কমিশন গঠন করেছেন। আপনি আসলে কি মনে করেন পুলিশের এই রিফর্ম কমিশন দিয়ে পুলিশের সংস্কার আসলে কতটুকু সম্ভব হবে? আপনার মতে ঠিক কোন কোন জায়গায় পুলিশের সংস্কার নিয়ে আসা উচিত? এখন দেখেন, পুলিশের একজন ফর্মার হোম সেক্রেটারির নেতৃত্বে একটা কমিশন গঠন করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট যে 6টা কমিশন গঠন করেছে তার মধ্যে একটা হচ্ছে পুলিশ সংস্কারের জন্য কমিশন। এবং আমি কালকে দেখলাম যে পুলিশ সংস্কারে গঠিত যে কমিশন, তার চিফ বলেছে 90 দিনের মধ্যে সে তার রিকমেন্ডেশন জমা দিবে। আমি জানি না উনি কী রিকমেন্ডেশন জমা দেবেন, নিশ্চয়ই উনি কথাবার্তা বলেই এটা জমা দেবেন। ইমিডিয়েটলি পুলিশকে এখন অ্যাক্টিভ বানানোর সবচেয়ে বড় দরকার। আর পুলিশ সংস্কারের ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে পুলিশ সবসময় অল অ্যালং, শুধু এই বিগত গভর্নমেন্ট না, তার আগের গভর্নমেন্টে যান, পুলিশ অলওয়েজ মানে একটা পলিটিক্যাল ওয়েপন হিসেবে কাজ করেছে একটা গভর্নমেন্টের। মানে আন্ডার দ্য ল পুলিশ অ্যাক্টেড অ্যাজ এ পলিটিক্যাল ওয়েপন। সো আমার মনে হয় পুলিশকে এই প্রথম রাজনৈতিক ব্যবহারটা বন্ধ করতে হবে। পুলিশের, আপনি নিজেও পুলিশ অনেক দিন ধরে আপনি কাভার করেন এই বাহিনীটা, আপনি দেখেছেন পুলিশের যে প্রমোশন বা আপনার ভালো পোস্টিং সব কিছু পলিটিক্যাল কনসিডারেশনে হয়। এইটা আমার মনে হয় পলিটিক্যাল কনসিডারেশনে হওয়া উচিত না। এইটা হচ্ছে তার মেধা, তার যোগ্যতা, এইগুলার ভিত্তিতে তার পদায়ন এবং প্রমোশনটা হওয়া উচিত। এই পলিটিক্যাল জিনিসটা পুলিশ থেকে ছেটে ফেলতে হবে। আরেকটা যেন পুলিশ যেটা অ্যাক্ট করে, পুলিশের সমস্ত আইন কানুন, এটা দেখবেন সব ব্রিটিশ রুল দিয়ে কাজ করে। ব্রিটিশ রুল দিয়ে এখন অনেক কিছু হয় না। আমার মনে হয় যে পুলিশের যে আইনগুলা, এই সিআরপিসির এইগুলার এখন যুগোপযোগী করা উচিত। আমি জানি না কমিশন 90 দিনের মধ্যে তো এটা করতে পারবে না, তবে আমি মনে করি এই পুলিশকে ভবিষ্যতে আরও স্মার্ট পুলিশ একটা বাহিনী বানাতে গেলে আপনার এই সংশ্লিষ্ট লগুলারও একটা পরিবর্তন আনা উচিত। এই ব্রিটিশ আমলের রুল দিয়ে এখনকার পুলিশ আপনি চালাতে পারবেন না, ফাংশনিং হবে না সেটা। পার্থপ্রতিম ভট্টাচার্য, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা নিশ্চয়ই আশা করব যে পুলিশ যে আইন দ্বারা 1861 সালের এই আইন, প্রায় 150 বছরের পুরনের এই আইন, এটি সংশোধন করবে এবং সংস্কার হবে এবং পুলিশ আসলে সত্যি জনবান্ধব একটি ফোর্সে রূপান্তরিত হবে, আমাদের পাশে থাকবে, আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করবে।